Welcome, dear learners. How are you? I think you are fine by the grace of Almighty. I'm Shubhashish Dash, back again with another class. And today, our subject is English second paper, and the topic is completing sentence. You know, completing sentence is one of the most important topics for you, as the rules of completing sentence are also used in right form verbs, in transformation, and these are the very important rules for you. Today I will discuss 14 most important rules of completing sentences. So let's start. First of all, let us know what is completing sentence. Completing any sentence using a word, a phrase or a clause is called completing sentence. অর্থাৎ যে কোনো অসম্পূর্ণ বাক্যকে একটি শব্দগুচ্ছ বা একটি বাক্যাংশ দ্বারা যদি আমরা সম্পূর্ণ করতে পারি, তাহলে সেটাকেই আমরা সেই কর্মকাণ্ডকেই আমরা কমপ্লিটিং সেন্টেন্স বলবো। তাহলে পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদেরকে 10টি অসম্পূর্ণ বাক্য দেয়া থাকবে। সেই অসম্পূর্ণ বাক্যগুলোকে তুমি যে কোনো একটি শব্দ অথবা শব্দগুচ্ছ অথবা বাক্যাংশ, ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ দিয়ে তুমি সম্পূর্ণ করবে। তো আমরা একটি উদাহরণ দেখি, দুটি উদাহরণ দেখি। এখানে একটি উদাহরণ দেয়া আছে, উই শুড প্ল্যান্ট, আমাদেরকে রোপণ করতে হবে। আমাদের কি রোপণ করতে হবে? যেহেতু এখানে কোনো কনজাংশন দেয়া নেই, তাই এটাকে আমরা এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সেই থাকবে। আমরা এখানে শুধু শব্দ গুচ্ছ বা ওয়ার্ড অর ফ্রেজ যুক্ত করব। আমরা এখানে যুক্ত করলাম মোর ট্রিজ। তাহলে এই যে মোর ট্রিজ যুক্ত করলাম, এই উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের বাক্যটি সম্পূর্ণ হয়ে গেল যে আমাদের আরও বেশি বৃক্ষরোপণ করতে হবে, গাছ রোপণ করতে হবে। তাহলে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে আমরা একটি ফ্রেজ যুক্ত করলাম, টু ওয়ার্ডস। দেন আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্স দেখি। এখানে একটা এজ আছে, এজ হি ওয়াজ ইল, এখানে একটা কমাও দেয়া আছে। তার মানে আমরা জানি যে এ কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট হ্যাভ টু ক্লজ। তাহলে এখানে একটি ক্লজ দেয়া আছে, আমরা আরেকটি ক্লজ অর্থ অনুযায়ী বসাবো। তাহলে এজ হি ওয়াজ ইল, তাহলে এখানে আমরা কি দিব? হি কুডন্ট গো টু কলেজ। তাহলে আমরা এখানে আরেকটি ক্লজ লিখলাম এবং বাক্যটির অর্থ সম্পূর্ণ করলাম। এখন কি হলো? যেহেতু সে অসুস্থ ছিল, সে কলেজে যেতে পারেনি। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, দ্য সেন্টেন্স শুড বি মিনিংফুল অ্যান্ড শুড রিলেট দ্য আদার সেন্টেন্স গিভেন ইন দ্য সেম কোয়েশ্চেন। আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কখনো কখনো একটি প্রশ্নের মধ্যেই দুটি সেন্টেন্স দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আমরা যে অংশটুকু লিখব নিজে থেকে, সেই অংশটুকু যাতে অর্থবোধক হয় এবং বাকি সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। লেটস সি exercise with a structure. First one, it is time or it is high time থাকলে পরবর্তী অংশের ভার্ব past indefinite tense হবে। তাহলে it is time or it is high time মানে হলো এটি উপযুক্ত সময় বা সঠিক সময়। যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে পরের ভার্বটি আমরা past indefinite tense দেব। উদাহরণ দেখি, it is time, এটি উপযুক্ত সময়। কিসের? we help the poor, তাহলে গরিবদের সাহায্য করার এটি উপযুক্ত সময়। আমরা এখানে helped past indefinite tense এ লিখেছি। নেক্সট, it is high time, যদি it is high time থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখছি? you solved the problem, এখানেও আমরা ভার্বটি past indefinite ফর্মে লিখলাম, first indefinite tense এ লিখলাম। অর্থাৎ খেয়াল রাখতে হবে it is time অথবা it is high time আছে কিনা। যদি থাকে তাহলে পরের ক্লজটি past indefinite হবে অবশ্যই। নেক্সট, as though বা as if যুক্ত বাক্যের প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রথমটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটি পাস্ট ইনডিফিনিট। আমরা এটা দেখে নেই আগে। তাহলে হি টক্স অ্যাজ ইফ, তাহলে এখানে কি আছে? টক্স আছে। অ্যাজ ইফ মানে যেন, সে এমনভাবে কথা বলছে যেন। হি নিউ এভরিথিং, তাহলে এখানে ভার্বটি আমরা লিখেছি কোন টেন্সে? আমরা লিখেছি পাস্ট টেন্সে, পাস্ট ফর্মে, অর্থাৎ এই ক্লজটি আমরা পাস্ট টেন্সে লিখেছি। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানে। এবার দ্বিতীয় অংশটি, প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রথম ক্লজ কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্বিতীয় ভার্বটি কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। উদাহরণ দেখি, শি প্রসিডেড, সে এগিয়ে গেল। প্রসিডেড মানে এগিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া। শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, তাহলে আমরা এখানে
হ্যাড এবং স্পোকেন আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেট করতেছে। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল স্পোকেন। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাডন্ট স্পোকেন। সে চালিয়ে গেল কথা যেন আমি কিছুই বলিনি। I hadn't spoken. Next one, লিস্ট থাকলে। লিস্ট থাকলে পরবর্তী অংশের ভার্বটির পূর্বে শুড অথবা মাইট বসবে। আমরা শুডও দিতে পারবো, আমরা মাইটও দিতে পারবো। লিস্ট মানে পাছে, এটা দিয়ে ভয় বা আশঙ্কা প্রকাশ করা হয়। এক্সাম্পল দেখি, ওয়াক ফার্স্ট লিস্ট, দ্রুত হাঁটো, নতুবা কি হবে? উই শুড মিস দ্য ট্রেন। তাহলে এখানে ট্রেন মিস করার আশঙ্কা প্রকাশ করছে, তাহলে আমরা মিস ভার্বটির পূর্বে শুড ব্যবহার করলাম। আরেকটু উদাহরণ দেখি, স্টাডি সিনসিয়ারলি লিস্ট, এখানেও লিস্ট আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নতুবা কি হবে? নতুবা তুমি ফেল করতে পারো। তাহলে এখানেও শুড দিলাম, শুড ফেইল ইন দ্য এক্সাম। ফেইল ভার্বটির পূর্বে আমরা শুড ব্যবহার করলাম, ইচ্ছা করলে আমরা মাইটও ব্যবহার করতে পারতাম। নাম্বার 4, সো দ্যাট থাকলে। সো দ্যাট থাকলে পরবর্তী অংশের সাবজেক্টের পর ক্যান, কুড, মে, মাইট বসবে। তাহলে আমরা এই 4টি অক্সিলারি ভার্বের আমরা যে কোনো একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। এক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান অথবা মে বসবে। সো দ্যাটের পূর্বের ভার্বটি প্রেজেন্ট টেন্স হলে পরে ক্যান অথবা মে বসবে। আর যদি পাস্টে যায় তাহলে সেই ক্ষেত্রে কুড অথবা মাইট বসবে। তাহলে আমরা এখানে দেখছি শি স্টাডিজ অ্যাটেন্টিভলি, এখানে স্টাডিজ প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে সো দ্যাটের পূর্বে আমরা কি লিখছি? শি মে আন্ডারস্ট্যান্ড ওয়েল। তাহলে সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাতে সে ভালোভাবে বুঝতে পারে। তাহলে এখানে মে দিলাম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো। হি ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট, তাহলে এখানে ওয়েন্ট আছে পাস্ট ফর্মে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখব? হি কুড বাই এ ড্রেস। তাহলে এখানে কুড বসছে। তাহলে আমরা নিয়মটা কি দেখছি? সো দ্যাট যুক্ত সেন্টেন্সের শুরুতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশে ভার্বের পূর্বে ক্যান অথবা মে বসবে, এবং সো দ্যাট যুক্ত সেন্টেন্সের প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী অংশে কুড অথবা মাইট বসবে এবং এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম সহ বাকি অংশ বসবে। তাহলে এই লাইনটির অর্থ কি? হি ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট হি কুড বাই এ ড্রেস। সে বাজারে গিয়েছিল যাতে সে একটি পোশাক কিনতে পারে। নাম্বার 5, সো ডট ডট দ্যাট থাকলে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে সো ডট ডট দ্যাট, এখানে ডট 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 ডটের জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট থাকবেই, এর যে কোনো একটি অক্সিলারি ভার্ব থাকবে এবং এখানে একটি বাড়তি নট যুক্ত হবে অর্থ ঠিক রাখার জন্য। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা দেখি, হি ইজ সো উইক দ্যাট, প্রেজেন্ট টেন্স আছে, এখানে সো আছে, দ্যাট আছে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকার কারণে, এখানে ইজ থাকার কারণে আমরা এখানে ক্যান লিখেছি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি। নিয়ম অনুযায়ী আমরা নটও দিয়েছি। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। নেক্সট, ফাহাদ ওয়াজ সো বিজি দ্যাট। এবার এখানে এটা পাস্ট টেন্স হয়ে গেল। ফাহাদ ওয়াজ সো বিজি দ্যাট, এখানে সো আছে, তারপরে দ্যাট আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে। হি কুডন্ট মেট হিজ ফ্রেন্ড, তাহলে এখানে কুড বসছে ওয়াজ থাকার কারণে, আর এখানে মেট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। অর্থাৎ ফাহাদ এত ব্যস্ত ছিল যে সে তার বন্ধুদের সাথে দেখা করতে পারেনি। নাম্বার 6, নো সুনার হ্যাড থাকলে দেনের পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে নো সুনার যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ দেনের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। উদাহরণ দেখি আমরা, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, এখানে খেয়াল করতে হবে হ্যাড থাকার কারণে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স। তারপর দেন কখনো কখনো প্রশ্নে দেয়া থাকবে, কখনো থাকবে না, না থাকলেও আমাদেরকে দিতে হবে। দেন বানানটা খেয়াল করতে হবে, THAN। হি র্যান এওয়ে, তাহলে এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিলাম। নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি র্যান এওয়ে, যে মাত্র সে পুলিশ দেখতে পেল সে দৌড়ে পালিয়ে গেল, তাহলে সে নিশ্চয়ই চোর ছিল। নো সুনার হ্যাড হিজ ফাদার গন আউট, এখানে আবার হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, যেই মাত্র তার বাবা বাইরে গেল। দেন হি স্টার্টেড প্লেইং, সে খেলাধুলা শুরু করলো। ওকে, নেক্সট ওয়ান, নং 7, ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সেস, যেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি, এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশে সাবজেক্ট শ্যাল, উইল, মে, ক্যান
প্লাস ভার্ব বসে। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয় অংশে আমরা এই চারটি অক্সিলারি ভার্বের যে কোনো একটি ব্যবহার করব। আমরা উদাহরণ দেখি। ফার্স্ট এক্সাম্পল, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে দাওয়াত দাও। এখানে ইনভাইটটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পরবর্তী অংশে কি বসছে? আই শ্যাল গো টু দ্য পার্টি, আমি পার্টিতে যাব। তাহলে এখানে ইনভাইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে পরবর্তী অংশে আমরা ভার্বের পূর্বে শ্যাল ব্যবহার করেছি, আর অর্থ অনুযায়ী আমরা পার্টির কথা বলেছি। উদাহরণ আরেকটি দেখি। ইফ হি টেকস মেডিসিন রেগুলারলি, অর্থাৎ সে যদি নিয়মিত ওষুধ গ্রহণ করে। হি মে গেট ওয়েল সুন, তাহলে এখানে ওষুধ খেলেও কেউ সুস্থ নাও হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে সুস্থ হওয়াটা, সেজন্য আমরা এখানে মে ব্যবহার করেছি। মে গেট ওয়েল সুন, এখানে গেট ওয়েল শব্দের অর্থ হলো সুস্থ হওয়া। আমরা আরেকটি কন্ডিশনাল সেন্টেন্স দেখি। ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সেস প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পর উড, কুড, মাইট বসবে। তাইলে এই তিনটি অক্সিলারি ভার্বের আমরা একটি ব্যবহার করব। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। উদাহরণ দেখি। ইফ ইউ ইনভাইটেড মি, এখানে ইনভাইট ছিল, এখানে হয়েছে ইনভাইটেড, অর্থাৎ এটা পাস্ট ফর্মে চলে গেল। যদি ইফের পরে পাস্ট ফর্ম বসে, অর্থাৎ ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই ক্ষেত্রে এখানে বসবে উড। তাহলে আই উড গো টু দ্য পার্টি, তাহলে ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো টু দ্য পার্টি। একইভাবে ইফ হি টেকের জায়গায় যদি টুক হয়ে যায়, এখানে টেক ছিল, টেক্স ছিল, তাহলে এটা হয়ে গেল টুক। ইফ হি টুক মেডিসিন রেগুলারলি, যদি সে নিয়মিত ওষুধ খেত। হি মাইট গেট ওয়েল সুন, এখানে মাইট বসেছে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালে দ্বিতীয় অংশে সাবজেক্টের পর ভার্বের পূর্বে উড, কুড, মাইট এই তিনটি অক্সিলারি ভার্বে যে কোনো একটি লিখতে হবে। ওকে, let us go to the next slide. Number 9. if যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে, এবার আসবে পাস্ট পারফেক্ট টেন্সের কথায়। পাস্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পর উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, এখানে একটা ডি আছে। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি বসবে? আই উড হ্যাভ গন টু দ্য পার্টি, এখানে উড হ্যাভ বসেছে এবং এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তাহলে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ গন টু দ্য পার্টি। দ্বিতীয় অংশে ইফ আরেকটি এক্সাম্পল, ইফ হি হ্যাড টেকেন, তাহলে এখানে আবার পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড টেকেন। ইফ হি হ্যাড টেকেন মেডিসিন রেগুলারলি, যদি সে ওষুধগুলো নিয়মিত খেয়ে থাকতো। হি মাইট হ্যাভ গট ওয়েল সুন, তাইলে এখানে মাইট হ্যাভ বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্লজে অর্থাৎ দ্বিতীয় অংশে ভার্বের পূর্বে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে এবং ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল বসবে। ওকে, আমরা নাম্বার 10-এ যাই। লং সিন্স অথবা সিন্স যদি থাকলে এটা কমপ্লেক্স সেন্টেন্সের থাকলে প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় ইনডিফিনিট হলে দ্বিতীয়টি পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে দুটি নিয়ম একসাথে করা আছে, অ্যাজ ইফ বা অ্যাজ দোর মতোই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রথম ক্লজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট যদি হয় তাহলে দ্বিতীয়টি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এটা দেখি। ইট ইজ লং সিন্স, তাহলে এখানে ইট ইজ আছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আছে লং সিন্স, তাহলে দ্বিতীয় অংশে আমরা ভার্বটি লিখব পাস্ট টেন্স। তাহলে কি হচ্ছে? ইট ইজ লং সিন্স আই স হার, এখানে সটি আছে পাস্ট ফর্মে, হ্যাঁ, তাকে যে দেখেছি এটা দীর্ঘদিন হয়ে গেছে। তারপর ইট ওয়াজ লং সিন্স, একই সেন্টেন্সটা জাস্ট এখানে ইজের জায়গায় ওয়াজ বসলো। যদি তাই হয় তাহলে এখানে কি হবে? উই হ্যাড মেট হিম, তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে বসেছে পাস্ট পারফেক্ট টেন্স। কেন পাস্ট পারফেক্ট টেন্স বসেছে? কারণ লং সিন্সের প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে আমরা আবার একটু বলছি, এখানে কি দেখলাম আমরা? লং সিন্স বা সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি
প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে দ্বিতীয়টি পাস্ট ইনডিফিনিট হবে। প্রথমটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয়টি পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, নাম্বার 11, as, since, when, and or but, because থাকলে উভয় অংশের ভার্ব সাধারণত একই টেন্সে হবে। আচ্ছা, উদাহরণ দেখি। as আছে এখানে, তাহলে as he was busy, এটা past indefinite tense, তাহলে he couldn't attend the party, যেহেতু সে ব্যস্ত ছিল সে পার্টিতে আসতে পারেনি, তাহলে এটাও অতীতকাল বোঝাচ্ছে, couldn't attend, আসতে পারেনি। when I was young, যখন আমি খুব তরুণ ছিলাম, ছোট ছিলাম। I lived in Paris, আমি প্যারিসে ছিলাম, এটাও past tense, এটাও past tense, past indefinite। নাম্বার 12, with a view to, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, with a view to। with a view to পর ভার্বের সাথে আইএনজি হবে। এই ম্যাক্সিমাম নিয়মগুলো আমাদের রাইট ফর্ম ভার্বস করতেও লাগে, সো সেই নিয়মগুলো শিখে রাখতে হবে স্টুডেন্টদেরকে ভালো করে, যাতে নিয়ম মনে থাকে। উত্তর মনে থাকলে শুধু হবে না, তাহলে উইথ এ ভিউ টুর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। উদাহরণ দেখি। আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, আমি মার্কেটে গিয়েছিলাম কেন? কেন গিয়েছিলাম? উইথ এ ভিউ টু বাইং ভেজিটেবলস, সবজি কেনার জন্য। তাহলে এখানে আমরা কি করলাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। আরেকটা উদাহরণ, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, সে এখানে এসেছিল কি উদ্দেশ্য? উইথ এ ভিউ টু অর্থ উদ্দেশ্য বা জন্যে, তাহলে কি উদ্দেশ্যে সে এসেছিল? উইথ এ ভিউ টু হেল্পিং ইউ, তাহলে সে এখানে এসেছিল তোমাকে সাহায্য করার জন্য। এখানেও আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। ওকে, নাম্বার 13, দো যুক্ত থাকলে সেম সেন্টেন্স এর একটি বিপরীত বাক্যাংশের যুক্ত করতে হবে। তাহলে দো থাকলেও আমরা একই ধরনের একই টেন্সে যুক্ত করব, কিন্তু অর্থ হবে বিপরীত বোধক। দো হি ওয়াজ রিচ, যদিও, দো অর্থ যদিও, দো বা অলদো একই নিয়ম। দো হি ওয়াজ রিচ, যদিও সে ধনী ছিল। হি কুডন্ট বাই দ্য কার, সে কারটি কিনতে পারেনি। তাহলে কুডন্ট বাই পাস্ট টেন্স নির্দেশ করছে, তাহলে সে ধনী থাকলে তো কার কিনতে পারার কথা, কিন্তু আমরা দো থাকার কারণে এখানে বিপরীত বোধক কথা লিখেছি। তাহলে এখানে কি লিখলাম? হি কুডন্ট বাই দ্য কার। অলদো হি ট্রাইড হার্ড, যদিও সে অনেক চেষ্টা করেছিল। অলদো অর্থ যদিও, ট্রাইড পাস্ট টেন্সে আছে, তাহলে সে চেষ্টা করলে কি করার কথা? চেষ্টা করলে পাস করার কথা, উত্তীর্ণ হওয়ার কথা, কিন্তু আমরা এখানে কি লিখলাম? হি ডিডন্ট পাস, সে উত্তীর্ণ হতে পারেনি। তাহলে অলদো দো যুক্ত সেন্টেন্সের উভয় অংশের টেন্স একই হবে, তবে অর্থ বিপরীত হবে। দ্য লাস্ট ওয়ান ফর দ্য ডে, ইফ, আই উইশ, আই ফ্যান্সি থাকলে পরের অংশে অয়ার বসে অথবা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে বি ভার্ব বসালে আমাদেরকে সকল ক্ষেত্রে অয়ার বসাইতে হবে, তবে ভার্বের বেলায় আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। উদাহরণ দেখি। আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। তাহলে এখানে আমরা বি ভার্ব আই এর পরে সাধারণত ওয়াজ বসে, তবে এই ক্ষেত্রে আই উইশ, আই ফ্যান্সি, ইফ, এসব ক্ষেত্রে আমরা ভার্ব লিখব ওয়ার। অ্যান্ড দেন ইফ আই হ্যাড এনাফ মানি, পাস্ট টেন্সে আছে। ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকতো। আই উড হেল্প দ্য পুয়ার, এই ক্ষেত্রে আমরা পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট না লিখে উডও ব্যবহার করতে পারবো, আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে আজকে আমরা 14টি কমপ্লিটিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিখলাম, এবং এই 14টি নিয়ম একই সাথে রাইট ফর্ম ভার্বসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই নিয়মগুলো তোমরা ভালো করে পড়ো এবং এই নিয়মগুলো দিয়ে আরও এক্সারসাইজ যদি তোমরা কারো বাসায় প্র্যাকটিস করো, তাহলে আমি নিশ্চিত যে তোমাদের এগুলো ভালোভাবেই আয়ত্ত হবে। সো নো মোর টুডে, আমি কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটি ক্লাস নেব পরবর্তীতে। আশা করি ওই দিন আমি বোর্ড স্ট্যান্ডার্ড এক্সারসাইজ করব, এবং সেটাও তোমাদের অনেক উপকারে লাগবে। হোপ ফর দ্য বেস্ট, উইশেস ফর ইউ। নো মোর টুডে, থ্যাংক ইউ, গুড বাই, অ্যান্ড টেক কেয়ার।